চাকরি প্রার্থী না হয়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত। রাজধানীর একটি 5 তারকা হোটেলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর উদ্বোধনকালে একথা বলেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপার্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়। এসএম আরিফের রিপোর্ট। রাজধানীর একটি 5 তারকা হোটেলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে বিনিয়োগে অবদানের জন্য 4 ক্যাটাগরিতে 4টি প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। এছাড়া বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়। পরে এক সেশনে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নানা পদক্ষেপ হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। Today it makes me very happy that we can gather together and talk about creating that world. It's not just business in a limited idea, which is good, but you can have another. It's not the business to grab everything out of you, it's a competition, you grab things. We twist a little bit. You earn money, but earning money together, changing the life of the people together, is a fun, is something that immeasurable. বিশ্বকে বদলাতে চাইলে ব্যবসা সবচেয়ে শক্তিশালী কাঠামো উল্লেখ করে তিনি বলেন, সামাজিক ব্যবসার আদর্শ স্থান বাংলাদেশ। Yes, you want to make profit, go ahead, make profit. Maximize as much as you can. But we can add a little piece into it. Social purpose. You don't have to get disrupted by that. It's something that you can do, you have fun. Like many of you do already. So if you want to make a business with a purpose, along with the business that we do, Bangladesh is the place. We said business is the most powerful mechanism by which you can change the world. But we are trained to focus on some so narrow thing, we miss out the world. We can try opening a little bit. তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তরুণ প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন ডক্টর ইউনূস। The young people get excited about it because all of you are entrepreneurs, not job seekers. Think like an entrepreneur, make things happen. Those young generation will change the world. They have the technology, they have the creativity, innovativeness, and problem-solving ideas. We don't have to look at the problem the same old way that we did 50 years back, waiting for the government to do something. We people can do that. That's a chance. এদিকে বাংলাদেশে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সেবা পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে। এসএম আরিফ, মাইটিভি, ঢাকা। বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে দুশ্চিন্তার কোনো কারণ দেখছেন না এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ, বরং এর মাধ্যমে বিকল্প চিন্তার সুযোগ ঘটেছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। যদিও পরিস্থিতি সঠিকভাবে মোকাবিলা করতে না পারলে তৈরি পোশাক খাতে ভয়াবহ প্রভাবের আশঙ্কা করছেন বিজিএমইএ এর পরিচালক শোভন ইসলাম। এসএম আরিফের রিপোর্ট। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের পণ্যের উপর 37% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে তাৎক্ষণিক উদ্যোগ নেয়ার কথা জানায় অন্তর্বর্তীকালীন সরকার। আমরা পোস্টপোনমেন্ট চেয়েছি 3 মাসের জন্য, যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে, যাতে বাংলাদেশে ইউএস এর এক্সপোর্ট বাড়ে। আমরা এটা একটু চেয়েছি। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সাধুবাদ জানালেও বিষয়টি নিয়ে উদ্বিগ্নতা কাটেনি তৈরি পোশাক খাত ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ এর। পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু শঙ্কা তো কেটে যায় নাই। আমাদের মালগুলো ঠিক টাইম মতো শিপমেন্ট হবে কিনা,
ঠিকঠাক মতো শিপমেন্ট হলে আমাদের ডিসকাউন্ট দিতে হবে কিনা, আমরা ডিসকাউন্ট দেওয়ার মতো আমাদের কোনো অবস্থা নাই। আর 37% ডিউটি এমন একটি বড় ডিউটি যে এটিতে আমাদের প্রচণ্ডভাবে একটা ক্ষতির সম্মুখীন হতে পারি আমরা, এ ধরনের একটি শঙ্কা আমাদের মধ্যে আছে। বড় দুশ্চিন্তার কারণ দেখছেন না অর্থনীতিবিদরা। সাবেক এনবিআর চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ মনে করেন ট্রাম্প সরকারের এই সিদ্ধান্ত টিকবে না। ট্রাম্প সাহেবের এই বিদ্যাবুদ্ধি, এই ঘোষণা বেশি দিন টিকবে না। চারিদিক থেকে যেভাবে প্রতিবাদ উঠছে, কারণ ওর নিজের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, ওর জনগণই চেতে যাবে স্বাভাবিক। কারণ তারা আগে যে শার্ট 25 টাকায় কিনতে পারতো $25 দিয়ে, এখন ওনার ওই অতটা ট্যাক্স দেওয়ার পরে ওই শার্টের দাম 47 হবে। বৈশ্বিক কোনো এই ধরনের পদক্ষেপ হলে আপনার একদিকে হয়তো ক্ষতি মনে হবে, কিন্তু আরেকদিকে কিন্তু লাভ হওয়ার সুযোগ আছে। এই অর্থনীতিবিদ মনে করেন যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত বিকল্প ভাবার সুযোগ তৈরি করেছে। আমার এই কষ্ট পাওয়াতে আমার দৃষ্টি আমার অন্য আইটেমের উপরে ফেলার একটা সুযোগ, দাবি উঠতেই হবে। কেননা আমি এক ঝুড়িতে সব ডিম রেখে চলাচল করতে পারি না। আমাদের পদক্ষেপগুলো ডিপেন্ড করবে আমাদের বায়াররা আমাদের কীরকমভাবে ট্রিট করছেন। আমরা আশা করব আগামী সপ্তাহের মধ্যে আমরা আমাদের বায়ারদের কাছ থেকে একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা পাবো, এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে তার একটা ফলাফল হয়তো আমরা দেখতে পাবো। কাজে আমরা শঙ্কায় আছি, আমরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি কি হবে সামনের দিকে। উদ্বিগ্ন হন আপনি, এটা ঠিক আছে, আমরা উদ্বিগ্ন, সবাই উদ্বিগ্ন, কিন্তু উদ্বিগ্নতার থেকে পথ পাওয়ার জন্যে আপনারও আপনার জিনিসের কোয়ালিটি ভালো করতে হবে, আপনাকেও অন্যদিকে খেয়াল রাখতে হবে, আর এক বাজার খুঁজতে হবে। SM আরিফ, মাইটিভি, ঢাকা। চলতি 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি 3.9% বাড়বে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক ADB। দক্ষিণ এশিয়ার গড় প্রবৃদ্ধির অনুমানের তুলনায় যা অনেক কম। দক্ষিণ এশিয়ায় গড়ে 6% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ADB। আজ প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে ADB এশিয়ান দেশগুলোর প্রবৃদ্ধির 2025 এবং 2026 সালের পূর্বাভাস দিয়েছে। বাংলাদেশ আগামী অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি 5.1% হবে বলে অনুমান করেছে ADB। প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থ বছরে সার্বিক মূল্যস্ফীতি 10.2% হলেও আগামী বছর তা 8% নেমে আসবে। রাজনৈতিক অস্থিরতার জেরে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় চলতি অর্থ বছরে প্রবৃদ্ধি কম হবে। নির্বাচন নিয়ে নানা মহলে ধোঁয়াশা তৈরি হয়েছে, তাই ডিসেম্বরের আগে নির্বাচনী রোডম্যাপ চাইতে প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছে বিএনপি। গুলশানের সমসাময়িক বিষয়ে গণমাধ্যমের আলাপকালে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, রাষ্ট্রে যাতে ভারসাম্য থাকে সে বিষয়ে সংবিধানে প্রস্তাবনা দিয়েছে বিএনপি। জানান, পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চায় দলটি, কিন্তু ধর্মনিরপেক্ষতা বাতিলের বিষয়ে কোনো প্রস্তাবনা দেয়নি। এটা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেই মন্তব্যটা আর কেউ এখানে উল্লেখ করে না। মন্তব্যটা হচ্ছে আমরা সংবিধানের প্রস্তাবনার অংশে আমরা সংবিধানের প্রস্তাবনার কি চাই সেটা উল্লেখ করেছি, যে পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অবস্থা বহাল চাই। প্রশ্ন আসতে পারে পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অর্থাৎ ত্রয়োদশ চতুর্দশ সংশোধনীতে যা ছিল, মূলত এটা পঞ্চম সংশোধনীতে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সময়ে পঞ্চম সংশোধনে যেটা গৃহীত হয় সেটা বাকশালকে রিপিল করে, বাকশালকে বিলুপ করে গণতন্ত্রের যাত্রা যেটা দিয়ে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়, সেই সংবিধানের প্রস্তাবনাকে আমরা অ্যাপ্রুভ করি, সেটাই আমরা বহাল চেয়েছি। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, এটি ঠেকানোর ক্ষমতা কারণেই। বিএনপি রাস্তায় নামার আগেই নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, সরকার বিশেষ কোনো কিছু বাস্তবায়ন না করলে আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। বিএনপি বরাবরই চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করে বলে জানান এই বিএনপি নেতা। বিএনপিকে রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেন, নির্বাচন এই বছরের মধ্যেই হতে হবে। এটা এখন আমরা শুধু দাবি করছি, এটা প্রমাণ করে ছাড়ব যে ডিসেম্বরে নির্বাচন হবে। প্রবাসীদের ভোটদান নিয়ে 178টি দেশ পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে বিশ্বের 115টি দেশ
কোনো না কোনো পদ্ধতিতে প্রবাসীরা ভোট দেন বলে জানিয়েছেন ইসি মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, পোস্টাল ব্যালট কার্যকরী নয়, এজন্য কমিশন 3টি পদ্ধতি নিয়ে কাজ করছে। প্রবাসীদের ভোটদান পদ্ধতি নিয়ে নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, পদ্ধতি যাই হোক না কেন প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া রাখতে হবে। সকল পদ্ধতির জন্য ট্রায়াল পাইলটিং প্রয়োজন হবে। সময় লাগবে, কবে নাগাদ ডিপ্লয় করা যাবে, এটা যেহেতু এটা একটা টেকনিক্যাল বিষয়। প্রথমত হচ্ছে এই পদ্ধতিটাকে আমরা ওকে করতে হবে, পদ্ধতিটাকে ফুললি ব্লো করতে হবে, টেকনিক্যাল এক্সপার্টস উইল কাম ইন, এন্ড তারপরে আমরা বলতে পারবো যে এটা। আপনারা যদি সংস্কার কমিশনের প্রতিবেদন দেখে থাকেন, তারা দুটো পদ্ধতি সাজেস্ট করেছেন, পোস্টাল ব্যালট আর একটা হচ্ছে অনলাইন পদ্ধতি। অনলাইন পদ্ধতি ওনারা যেটা সাজেস্ট করেছেন, আমি পড়ে এটাকে দেখেছি, ওনারা বেসিক্যালি 8টা ধাপ সাজেস্ট করেছেন, ধাপে 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 ধাপে, এবং সর্বশেষ ধাপ হচ্ছে ট্রায়াল পর্যন্ত এই 8টা ধাপ। তারপরে কতদিন এটা ট্রায়ালে রাখতে হবে, এটা শুধুমাত্র ফলাফলের উপর নির্ভর করে বলতে হবে। তখন একটা সিস্টেম যখন ডেভেলপ করা হয়, টেকনিক্যাল সিস্টেম, তখন এটা ব্যাক অ্যান্ড ফোর্থ করতে হয়। এটা বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রংপুরে আবু সাইদ হত্যার ঘটনায় 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। 2 মাসের মধ্যে এই বিষয়ে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া 4 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল। সকালে আবু সাইদ হত্যা মামলায় 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিরা হলেন এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, তৎকালীন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম এবং ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ। একটা হচ্ছে তৎকালীন স্বৈরাচারী সরকার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটা মিথ্যা মামলা দায়ের করেছিল ছাত্র জনতার ওপর। আমরা পরিষ্কার দেখেছি, আপনারাও দেখেছেন, আপনাদের কোনো চ্যানেল সম্ভবত লাইভ সম্প্রচার করছিল, তাতে দেখা যাচ্ছে পুলিশ আবু সাইদকে গুলি করছে, আর পুলিশ অফিসার যিনি মামলা করেছেন তাতে বলছে যে মাথায় আঘাতে মারা গেছে, ছাত্র জনতাদেরকে আসামি করা হয়েছিল। আর একটা মামলা 5ই আগস্টের পট পরিবর্তনের পর তার পরিবারের পক্ষ থেকে মামলা ফাইল করা হয়েছে। 2টো মামলা ওখানে আছে। এখন ট্রাইব্যুনালের এরকম কোনো বাধ্যবাধকতা নাই যে ওই মামলার উপর নির্ভর করে আমাদেরকে তদন্ত করতে হবে, বা ওই মামলার বাইরে আমরা নিতে পারবো না, বা ওই মামলা নিতে পারবো না। আমাদের তদন্ত স্বতন্ত্র গতিতে চলছে। তবে ওই মামলার সকল আসামি যদি এখানে আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়, তাহলে স্বাভাবিকভাবে ওই মামলাটা ওখানে নিষ্পত্তি হয়ে যাবে। আওয়ামী লীগের সাবেক এমপি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মোর্শেদ আলম 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। হজ এজেন্সির অবহেলা ও অব্যবস্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। তিনি বলেন, হাজিদের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন এজেন্সি ঘর ভাড়া করছে না এমন অভিযোগ উঠেছে, যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকালে হজ প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। তিনি জানান, এবার হজ যাত্রীদের চিকিৎসায় সৌদি আরব 200 চিকিৎসক, নার্স ও 1 কোটি টাকার ওষুধ নেওয়া হবে। আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। রাজাকে ইয়মিন বলে তো তুম্মু, মায়ের পেট থেকে একটা বাচ্চা জন্ম নিলে তার যেমন পাপ নাই, সদ্য প্রসূত একটা বাচ্চার যেমন কোনো গুনাহ নাই, হজ করার পর আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে এরকম শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। কোনো চোর, কোনো ডাকাত, কোনো লুটেরা, কোনো ঘুষখোর, কোনো পার্সেন্টেজ ভোগী, কোনো চাঁদাবাজ হজ করতে গেলে সে যদি বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ক্বালা মালাকুন ফিস সামা, মক্কা শরীফের আসমানে যত ফেরেশতা আছে একসাথে ডাক মারে, লা লব্বাইক লা সাদাইক, তোমার হাজিরা কবুল নাই। ঈদ উল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াতে সড়কে 315টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় 322 জন নিহত ও 826 জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সমিতি আরও জানায়, একই সময়ে রেলপথে 21টি দুর্ঘটনায় 20 জন নিহত, 8 জন আহত হয়েছেন।
নৌপথে 4টি দুর্ঘটনায় 10 জন নিহত, 1 জন আহত ও 1 জন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট 340টি দুর্ঘটনায় 352 জন নিহত ও 835 জন আহত হয়েছেন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগররুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। মালিক ও শ্রমিক সংগঠনের প্রভাবমুক্ত থাকায় এবারের ঈদযাত্রা খানিকটা স্বস্তিদায়ক হয়েছে। ঈদযাত্রা শুরুর দিন 24 মার্চ থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা 7 এপ্রিল পর্যন্ত গত 15 দিনে 315টি সড়ক দুর্ঘটনায় 322 জন নিহত হয়েছে। ভোলার চরফ্যাশনে খালের সংযোগ নালার মুখের বাঁধ কেটে দেয়ায় জোয়ারের পানিতে ডুবে গেছে 50 একর জমির রবি শস্য। ফলে অনেক কৃষক পরিবারের বিপুল ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। চরফ্যাশন প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদারের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। ভোলার চরফ্যাশন উপজেলার কোরালিয়া খালের দক্ষিণ মঙ্গল এলাকার একটি সংযোগ নালার মুখে বাঁধ দিয়ে 50 একর জমিতে বিভিন্ন ধরনের রবি শস্য আবাদ করেছিলেন কৃষকেরা। অনাকাঙ্ক্ষিত জোয়ারের কবল থেকে ফসলের নিরাপত্তা নিশ্চিত করতে সব কৃষক চাঁদা তুলে যৌথ উদ্যোগে গত কার্তিক মাসে এই নালার মুখে বাঁধ দেওয়া হয়েছিল। রবি শস্য তোলার পর এই বাঁধ কেটে দেওয়ার কথা ছিল, কিন্তু সম্প্রতি গভীর রাতে বাঁধটি কেটে দেওয়ায় রাতের জোয়ারে 50 একর জমির ফসল ডুবে গেছে। এতে বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়েছে এই অঞ্চলের কৃষকেরা। আমার এই যে জমিটা চাষাবাদ করতে, এই কৃষি করতে আমার অন্তত 40-50 হাজার টাকা খরচ হয়েছে। আমি অন্তত 5 লাখ টাকা পাবো, এখন আমার সব দুলির সাথে হয়ে গেছে। ম্যানেজারে পানি দিয়ে তলিয়ে দিছে, আমাকে অনেক জমিনের হুটগুলা তলিয়ে গেছে। এই যে সিরিয়া এনে দলা করছি, আমি এই হুটগুলা কোনো কাজ যাইব না, আমার পানি দিয়া সব নষ্ট করে হালাইছে। এখন আমরা কি দিয়ে খাবো, কি করুম? 27 টাকা জমিনের বাদাম ডাল ধরা দিয়েছে, পানিটা সব তলে গেছে। আজকে মেশিন দিয়ে এসেছি, তারপর ইচ্ছা কোনো কুল করতে পারি না। এখন আমরা কি করুম বা কি খামু? দিনে রাইতে পানি ইচ্ছা কোনো কমাইতাম পারি না, এই অবস্থা আমার। নালার মুখে অভিযুক্ত দুলু মিয়ার 20 একর জমির ইরির ক্ষেত রয়েছে। সেচের মাধ্যমে এখানে পানি তোলার সুযোগ থাকলেও বাঁধ কেটে জোয়ারের পানি আনায় নষ্ট হচ্ছে অন্যদের ফসল। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষে কৃষক মফিজুল বাদী হয়ে শশীভূষণ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে বাঁধ কেটে দেওয়ার অভিযোগ নাকচ করেছেন অভিযুক্ত দুলু মিয়া। আমার তো পানিতে কোনো ফসল নষ্ট হয় না। আপনারা কোনো আইলের একটা লোন কাটা দেখছেন যে আমি কাটতে খেতে পানি দিব দরকার আছে আমার? বাঁধ কেটে জমির ফসল বিনষ্টের অভিযোগটির বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই যে কৃষকদের ফসল নষ্টের বিষয়ে একটা অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিচ্ছি। ইলিয়াস কমল, মাই টিভি। রাশিয়ার সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার মস্কোর আলেকজান্ডার গার্ডেনে অবস্থিত টুম অব দ্য আননোন সোলজারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। ফুলেল শ্রদ্ধা জানানোর এই আনুষ্ঠানিকতা পরিচালনা করেন রুশ পদাতিক বাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল ওলেগ সালিকোভ। অনুষ্ঠানে মেট্রোনোমের শব্দে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে বাংলাদেশের সামরিক প্রতিনিধি দলের পক্ষ থেকে শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের প্রতীক হিসেবে বাজানো হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল 154তম আলাদা প্রিয় ব্রাজেন্সকি কমান্ড্যান্ট রেজিমেন্টের কুচকাওয়াজ। এতে অংশ নেয় রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার পতাকা এবং রাষ্ট্রীয় পতাকা বহনকারী দল।